আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় মিলিশিয়া ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইলো না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। আমরা একটা একজন কথা বললে আরেকজন বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না, একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটা আপনারা শিখেন। বিএনপিতে পরমত অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে, বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না। আমি যেটা দেখি, শুরুতেই তারা কতগুলো বদ জিনের আসরে পড়েছে তাদের উপরে। বদ জিন সম্ভবত এই প্রথমবারের মতো প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে কটূক্তি করা নাসির পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মতন এরকম অপমানের শিকার হয়েছেন। আমি অবাক হলাম যে এরকম একটা বয়স্ক মানুষ যখন তিনি ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু ওই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটের ব্যানারে আয়োজিত জুলাই চেতনায় উদ্বুদ্ধ নতুন সংস্থা সংগঠনের আত্মপ্রকাশ কর্মসূচিতে এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে ছিলেন এবং সেই জায়গায় বিএনপি নেতা জাহিদ রায়হানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াই হাসনাত আব্দুল্লাহ এবং পাটোয়ারি। এটি নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। রাজনৈতিক অঙ্গন জুড়ে, সারা দেশ জুড়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিএনপির কর্মীরা বলছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা আদব কায়দা জানে না, কিভাবে সিনিয়রদের সঙ্গে কথা বলতে হয়। অন্যদিকে এনসিপির নেতাকর্মী সমর্থকরা বলছে যে চোরকে চোর বললে গায়ে জ্বালা ধরবেই, উচিত কথা বলতে গেলেই বন্ধু বেজার হবেই। সুতরাং হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো উচিত কথা বলেছে এবং গায়ে জ্বালাপোড়া ধরে গেছে জাহিদ রায়হানের। কেন, কিসের জন্য বাকবিতণ্ডার সৃষ্টি এবং এটা নিয়ে কীভাবে সমালোচনা হচ্ছে, কি হয়েছিল হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে বিএনপি কর্মী, বিএনপি নেতা জাহিদ রায়হানের, সেটা আমরা শুনবো, দেখবো, তারপরে কথা বলবো। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় মিলিশিয়া ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে। যতই বিশেষ করে এটা তো শালীনতা হইলো না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। আমরা একটা একজন কথা বললে বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না, একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হয়। মিনিমাম যদি আপনাদের আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটাই আপনারা শিখেন। বলে যাবেন না এখানে। এই ভদ্রতাটাই আপনারা, এখানে আমরা জানতাম না, আমাদের কেন ইনভাইট করা হচ্ছে? আমাদের শিক্ষকদের ইনভাইট করা হচ্ছে, এটা জানতে চাই। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? একজন কথা বললে আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছে আমাদের কেন এখানে ইনভাইট করা হচ্ছে, এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমি শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রোগ্রামের একটা না, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হচ্ছে। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা এখানে পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সালাম জুলাইয়ের পরে আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা, আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে। আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে।
আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে। আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে, এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয়, সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই। কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেকদিন 100 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমি করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। বিএনপিতে পরমত অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে যে বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না। তেমনি একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে, অর্থাৎ বুধবার বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এনসিপি স্বাস্থ্য বিষয়ক তাদের একটি নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের যাত্রা শুরু করলো। এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে ড্যাব এবং এনডিএফ, ড্যাব হচ্ছে বিএনপিপন্থী চিকিৎসক ফোরাম এবং এনডিএফ হচ্ছে জামাতপন্থী চিকিৎসক ফোরাম, এদেরকে দাওয়াত করেছিল। এই অনুষ্ঠান চলাকালে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্য দেন। স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় অসঙ্গতি বলতে বলতে এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতের কি বেহাল দশা ছিল, এরপরে বিএনপি এই বিপ্লব পরবর্তী সময়ে সেখানে কি করতে যাচ্ছে এবং তাদের আদতেও যা তারা বর্তমান করছে এইটা তাদের পক্ষে সম্ভব কিনা, এই কথা বলতে গিয়ে ওই যে বলতে গেলে তো সমালোচনা চলে আসবেই, কারণ বিএনপি তো এখন আসলে গণতন্ত্রের পক্ষে নাই এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে নাই। পুরাটা সেখান থেকে কিন্তু ডিগবাজি দিয়ে দিয়েছে এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য বিএনপি এত মরিয়া হয়ে গেছে, এখন আর কোনো রাগঢাক নাই, এখন তারা অন্য কোনো কিছু আর মানছে না। সরাসরি প্রকাশ্যে এখন তারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, পাশে পাওয়ার জন্য, ভোটগুলো পাওয়ার জন্য তারা যত ধরনের কথা বলা যায় সবগুলো বলছে। তো এরই এক ফাঁকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে যে 2টা বক্তব্য তিনি দিয়েছেন, খুব ভয়ঙ্কর কথা তিনি বলেছেন। প্রথমত তিনি এক জায়গায় বললেন যে আমরা বিএনপি আপনাদের পাশে আছে, ধানের শীষ আপনাদের পাশে আছে, আওয়ামী লীগের যে ভাইরা আপনারা নিরাশ হবেন না, আপনাদের আমরা রক্ষা করব। এটা কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন নেতারা বলে বেড়াচ্ছে। আমরা ভেবেছিলাম যেটা ওই এলাকার খুচরো নেতাগুলো বলছে, ওটা নাথিং, ওটা কেউ একজন বলতেই পারে তার এলাকার স্বার্থে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এইটা বিএনপির একেবারে হাইকমান্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই সমস্ত কথা বলতে হবে। তার বাস্তব প্রমাণ ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন তখন তো আর অন্য কোনো কথা বলার থাকে না। এখানে দেখুন ফখরুলের কথাটা একটু শুনুন। এখন আমাদের যারা এখানে নৌকা ঘুরতে না, যারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরে এখানে কিছু বলা যাবে না, তার এই বক্তব্যের কাউন্টার দেওয়া যাবে না। এত পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এটা তো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা না। শুধু এখানেই থেমে থাকেন নাই, তিনি আবার আরেকটি মারাত্মক কথা বলেছেন আরেকটা অনুষ্ঠানে। এই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের নামে যতগুলো মামলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে সব মামলা উইথড্র করব, তুলে নিব। এটা কি মিন করে? কত বড় ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করতে পেরেছেন? এই মামলা কোন মামলা তুলে নেবেন? বাণিজ্যের নামে যে মামলাগুলো করেছে, মামলা বাণিজ্য করেছে, সেগুলো তুলে নেবেন? নাকি জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে সেই শহীদ পরিবার যে মামলাগুলো করেছেন সেইগুলো কোনগুলো? এটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেননি। এটি তার পরিষ্কার করে বলা উচিত ছিল যে আমাদের নেতাকর্মীরা আপনাদের নামে যে মামলা বাণিজ্য করেছেন, টাকার বিনিময়ে মামলা করেছেন, টাকা নেওয়ার জন্য, সেই মামলা তুলে নেব। এটা তার পরিষ্কার করে বলা উচিত ছিল। এখন তো আমরা সাধারণ মানুষ এটি ধরে নেবে যে তাহলে শহীদ পরিবার যে মামলা করেছে, জুলাই আহতরা যে মামলা করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, সেই মামলাগুলো কি তিনি তুলে নেবেন? সেগুলো তিনি তুলে নেবেন। এই কথাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে বলেছিল যে বিএনপি এখন
মামলাগুলো পর্যন্ত, আওয়ামী লীগের মামলাগুলো পর্যন্ত তুলে নিতে চায়। এটা কিসের ইঙ্গিত? এই কথা বলার সাথে সাথে ডক্টর জাহিদ রায়হান তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে ওঠেন এবং সেখানে প্রচন্ড একটা হইচই শুরু করেন। তিনি কথা বলতে চান। এ সময় হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন। তো হাসনাত আব্দুল্লাহর কাছে গিয়ে তিনি বলেন যে আমাকে কথা বলতে দিতে হবে 2 মিনিট। হাসনাত আব্দুল্লাহ তরুণ নেতা, ভাই এদের সাথে পাত্রামো করে পার পাওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ সাথে সাথে বলেন সাদাবাজ যারা, মামলাবাজ যারা, এদের বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে, এদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, কারো ভালো লাগুক বা না লাগুক। এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমি এখানে কথা বলছি, অথচ আপনি আমার কাছ থেকে মাইক চেয়ে কথা বলতে চাচ্ছেন। একজনের কথা বলার সময় আর একজন যে কথা বলতে হয় না, এইটুকু যদি আপনি না জানেন তাহলে আমি দুঃখিত। একেবারে উল্টা করে দিছে। এরপরেও সামনে থেকে এই ড্যাবপন্থী যে সমস্ত চিকিৎসকেরা ছিল তারা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বেয়াদব ইত্যাদি বাক্যবারে জর্জরিত করে। তো এই যে পরমত অসহিষ্ণুতা, বিএনপি এখন তাদের ন্যূনতম সমালোচনাটুকু তারা সহ্য করতে পারছে না। তারা চাচ্ছে যে সব সময় আমাদেরকে স্তুতি গাওয়া হোক, তোমাদের কলম দিয়ে, তোমাদের কণ্ঠ দিয়ে, তোমাদের মস্তিষ্ক দিয়ে সবসময় বিএনপির স্তুতি গাও তোমরা। হ্যাঁ, আমরা তো বিএনপির স্তুতি গাইতেই চাই, বিএনপির স্তুতি গাইতে তোমাদের সমস্যা নেই, কিন্তু সেই স্তুতি গাওয়ার মতো কাজ তো করতে হবে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপি স্তুতি পাওয়ার মতো কোন কাজটা করেছে? যদি বিএনপির কোনো ভাইরা থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে সেটি দিয়ে দিবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই স্তুতিমূলক আলোচনা করব। তারা জুলাই সনদ বাস্তবায়ন হতে দেবে না, গণভোট হতে দিবে না, তাহলে কিসের জন্য এই আন্দোলনটা হয়েছে? শেখ হাসিনাকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবার জন্য কি এই 2000 মানুষ জীবন দিয়েছে এবং 50,000 মানুষ আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে? এরকম একটি বিপ্লব সংগঠিত হয়েছে? সংস্কার কমিশনে গিয়ে তারা যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তাহলে এই সংস্কারের মানে কি? এই সংস্কার খেলার মানে কি? এটার তো কোনো মানে ছিল না। অপরদিকে বিভিন্ন জায়গায় আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এখন এইভাবে উঠে পড়ে লেগেছেন। আবার একটা অনুষ্ঠানে গিয়ে আপনাদের সমালোচনা করা যাবে না, সাথে সাথে প্রতিবাদ জানাবেন। ডক্টর জাহিদ রায়হানের মতো একজন সিনিয়র নেতা, তার উচিত ছিল কি তিনি এই তরুণদের সমালোচনা তিনি চুপ করে বসে হজম করতেন, তাহলে বোঝা যেত যে না, তাদের দিয়ে ভবিষ্যতে কিছু হচ্ছে এবং তারা তরুণদের দেখে শিখছে। আপনারা যদি তরুণদের দেখে এটা না শিখতে পারেন তাহলে তো এদেশের তরুণ সমাজ আপনাদের কখনোই গ্রহণ করবে না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হতে পারে ছেলেটা একটু বেশিই বলছে, হতে পারে এটা, কিন্তু তাকে তো এইভাবে প্রকাশ্যে আপনি ক্ষমা চান, আপনি এভাবে বলতে পারেন না। আপনি কেন এটা বললেন? আমাদের দাওয়াত দিয়ে এনে কেন আমাদের অপমান করলেন? অপমানের কি আছে রে ভাই? এখানে সমালোচনা করা যাবে না, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই তো আপনার যতটুকু ভুল আছে সেই ভুলটুকু আমি ধরে দিব, শুধরানোর জন্য বলে দিব। এখন আপনি শুধরাবেন না, আবার ওটা সহ্যও করবেন না, তাহলে কি সবসময় আপনার নামে গান গাইতে হবে, তসবিহ জপতে হবে? গণতন্ত্রের কোথায় এটা লেখা আছে? দয়া করে এই বিষয়টা একটু জানাবেন। সম্ভবত এই প্রথমবারের মতন প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে কটূক্তি করা নাসির পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মতন এরকম অপমানের শিকার হয়েছেন। এই দৃশ্যপট একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো। কথা বলছি ডাক্তার জাহিদুর রহমান, যিনি এই মুরব্বী ভদ্রলোক, তিনি আপনার নাসির পাটোয়ারিকে এবং হাসনাতকে শাসাচ্ছিলেন, আর পেছন থেকে আরেকজন ডাক্তার তিনি বলতেছিলেন বেয়াদব হাসনাতকে যে বের হয়ে যাও, তোমাদেরকে এই ধরনের কথা বলার অনুমতি কে দিছে। এখন আসলে কি ঘটেছিল সেই ঘটনা? নাসিরউদ্দিন পাটোয়ারি ইদানিং সময় যে সকল বক্তব্য দেয় যে আপনার শেখ হাসিনা তো ভারতে পালাইছে, তারেক রহমান কোথায় পালাবে, এবং কি বিদেশ থেকে তিনি যে অনলাইনে কার্যক্রম চালান বা রাজনীতি করেন সেটা নিয়েও কঠোর সমালোচনা প্রতিনিয়ত থাকে। আবার মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বিএনপিকে পালাতে হবে বঙ্গোপসাগরে। তো হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে কিন্তু এরকম উড়াধুরা বক্তব্য দেয়। এতদিন যাবৎ তাদের এই বক্তব্যকে প্রটেস্ট না করলেও হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এখন এই যে বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত নানান বক্তব্য দিচ্ছে, স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হচ্ছে দলটির নেতাকর্মীরা। এতদিন আওয়ামী লীগ ইস্যুতে যে বক্তব্যগুলো ছিল আস্তে আস্তে এগুলো বিএনপির দিকে যাচ্ছে। কারণ কি, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই, শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিলে মানুষ আর ওইরকম শোনে না, হাহারি এক পরে। তো ক্ষমতায় আগামী দিনে যারা বেশিরভাগ আমরা যদি বুঝতে পারি যে ক্ষমতা প্রত্যাশী হচ্ছে আপনার বিএনপি, বা তারা ক্ষমতায় যাবে এমনটা আজ করা হচ্ছে, সো তাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তারা যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপিকে অপমান করা, অপদস্থ করা। আবার কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে কিঞ্চিত সত্য হলেও কিন্তু রাজনৈতিক যে ভাষা ব্যবহার, এই ভাষা ব্যবহারটা নিয়ে আসলে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ, রাগ, গুসা এটা দেখা দিয়েছে। কারণ
হাসনাত আব্দুল্লাহ যখন বলছিল যে একজনের কথার মধ্যে আরেকজন কথা বলতে হয় না, আপনি শিষ্টাচার বোঝেন না, পেছন থেকে লোক বলতেছিল বেয়াদব তুই। এখন এটা বলার কারণ কি? তিনি বলতেছিলেন যে তোমার কাছ থেকে আমরা শিখবো, তোমরা শিষ্টাচারের কিছু বোঝো। এখন আমরা যদি আমজনতা হিসাবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের যে স্পিড অথবা ভাষাগত মানে ব্যবহার যে প্রয়োগ হয় সেটা ফোকাস করি, তাহলে এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি অধ্যত্বপূর্ণ বক্তব্য দেন, বিশেষ করে বিপরীত রাজনৈতিক দলগুলোকে নিয়ে। লাইক আপনি এখন দেখেন জামাতকেও তারা যেই ভাষায় মানে ধুয়ে দিচ্ছে প্রতিদিন। এখন নিজেদেরকে পরিচ্ছন্ন মানে রাজনৈতিক দল হিসেবে তারা যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে, ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা কর্মী যৌন কেলেঙ্কারি সহ, চাঁদাবাজির মামলা সহ, চাঁদাবাজিকে প্রশ্রয় করা সহ, যেখানে আজকে তারা এই বক্তব্য দিয়েছেন চাঁদাবাজি করে বিএনপি মামলা বাণিজ্য করে। তো চাঁদাবাজিকে এনসিপি করে না, হান্নান মাসুদ যে ছেলেটা আছে নিজেই তো ভাই চাঁদাবাজদের উস্তাদ হিসাবে বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে। সো এক গুসার সিদ্দিয়াহুদ বিষয়টা কিন্তু অনেকটা এরকমই হচ্ছে। আমি মনে করি যে এনসিপির রাজনীতিতে যে জিনিসটা প্রাপ্য ছিল, যেমন ধরুন আওয়ামী লীগ বিএনপিকে সবসময় কটূক্তি করছে, বিএনপি আওয়ামী লীগকে কটূক্তি করছে, আওয়ামী লীগ জামাতকে কটূক্তি করছে, জামাত আওয়ামী লীগের নিয়ে কটূক্তি করছে, নোংরা ভিডিও বানাইছে, অনলাইনে ছাড়ছে, এই খেলাগুলো ছিল। এখানে নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা যে পরিবর্তনটা দেখতে চেয়েছি এনসিপির কাছ থেকে, সেটা আসলে কতটুকু পাচ্ছি? এনসিপির যে জনসমর্থন ছিল শুধুমাত্র তাদের অন্য দলগুলোর বা যারা গুরুত্বপূর্ণ মানুষ আছেন তাদেরকে নিয়ে করা তাদের মন্তব্যগুলোর কারণেই, এনসিপির অধ্যত্বপূর্ণ আচরণগুলোর কারণেই জনগণের কাছে এনসিপি কিন্তু প্রত্যাখ্যান হয়েছে। আপনি এটা দেখেন, ডাকসু জাকসু চাকসু রাকসু যতগুলা নির্বাচন হয়েছে, ছাত্রদের দল, তারা দিনরাত ছাত্র করে, যদি নিজেরা কেউ ছাত্র না, ছাত্ররা এদেরকে বয়কট করে গেছে। এখন রাজনৈতিক ভাবে এরা যদি কোনো দলের সাথে জোটে না যায়, এরা যদি কোনোভাবেই কারোর সাথে আপোষ করতে না পারে, নিজে নিজে নির্বাচন করে, গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি সারা বাংলাদেশে এরা একটা সিটও পাবে না। এটা সবাই জানে। যদি কোনো আসনে অন্য দল প্রার্থী দেয় আর তারাও প্রার্থী দেয়, মানে জামানতই বাজেয়াপ্ত হবে। এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল, হাসনাত আব্দুল্লাহর প্রতি মানুষের প্রত্যাশা আছে। তবে আমার মনে হয় যে ভাষাগত ব্যবহারে তাদের আরেকটু সচেতন হওয়া দরকার। কারণ এক জায়গা থেকে শুরু হয়ে গেলে, এই যে আজকে ডাক্তার জাহিদ সাহেব তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন, তো এরকম এখন কিন্তু অনেক জায়গাতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, আর এটাতে যে কোনো সময় অপমান অপদস্থ হয়ে যেতে পারে। আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন, এটাই এস্টাবলিশড সত্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সম্ভবত ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অনুষ্ঠান, সেখানে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেখানে মানে এনসিপি নেতারাও গেছেন, বিএনপির প্রতিনিধিরাও গেছেন। আমি বিএনপির যে বয়স্ক মানুষটাকে আমি অত ভালোভাবে চিনি না, কিন্তু বাকিদেরকে তো চিনি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ। আমি অবাক হলাম যে এরকম একটা বয়স্ক মানুষ যখন তিনি প্রকাশ করছেন যে সম্ভবত বিএনপিকে উদ্দেশ্য করে তারা চাঁদাবাজ, মামলাবাজ, এরকম কিছু একটা কথা বলছেন, তিনি এত রাগান্বিত হয়েছেন কারণ তিনি একটা দলকে প্রেজেন্ট করেন, তিনি চলে যাচ্ছেন। কিন্তু ওই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বয়স কত কম হবে দেখেন, তার মানে বোতলে পানি খাওয়ার দৃশ্য, দাঁড়ালেনও না। হাসনাত আব্দুল্লাহ যদিও একটু ম্যানেজ করার চেষ্টা করেছেন, মানে তারপরে মানে একটু হাসি হাসি মুখে, সেই রকম ভাবে তার অভিব্যক্তিটা ছিল না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই আচরণ, বা হাসনাত আব্দুল্লাহ বলতে পারতো যে আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত, এটা আমাদের রাজনৈতিক বক্তব্য, এটা আমরা তো বলবই, এটা বিএনপির কারণে বা অন্য কোনো দলের কারণে বলবো না। তো সেখানে একটা আর্গুমেন্ট হতে পারে, সেও বলতে পারে যে এটা তো একটা অরাজনৈতিক একটা সভা, এখানে এসে আমাদের বিরুদ্ধে বলে তাহলে আমাদেরকেও তো আবার পাল্টা বলতে হবে। তো আমি একটু অবাক হই। ঠিক আছে, তরুণদের দল, তরুণরা মানেই যে একেবারে তারা নমনম করবে বা তাদেরকে দাবানো হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, সেটা না। কিন্তু বয়সের একটা পার্থক্য তো আছে, একটা সৌজন্য রক্ষা করা, সেটাও তো করতে হবে না? তাহলে সিনিয়ররা জুনিয়রদের কাছে শিখবে কি করে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাত আব্দুল্লাহ এরাও তো একদিন সিনিয়র হবে, তবে জুনিয়ররা যদি তাদের সাথে এইভাবে আচরণ করে, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা শো করে, কেমন হবে? ইতিমধ্যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক কিছু বলছে, সেনাবাহিনী হাঁটুতে বুদ্ধি, মাথায় কোনো এনে, অস্ত্র চালাতে জানে না, কত কিছু, একটা প্রতিষ্ঠানকে তছনছ করে দিচ্ছে। প্রতিষ্ঠান তছনছ করতেছে না আপনার কাছে, মানে বিএনপি কিচ্ছু না, মানে বড় বড় রাজনৈতিক দল কিচ্ছু না। এই যে কিচ্ছু না বলার মধ্যে দিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কি বড় হতে পারবেন? তরুণদের কাছ থেকে কি আমরা সেটাই প্রত্যাশা করি? মানে এই দৃশ্যগুলো দেখে তো নিজেরই ভয় লাগে যে মানে কোনো অনুষ্ঠানে তাদের মানে সঙ্গে বসবো, কথা বলবো, তো দেখা যাবে যে মান সম্মান নিয়ে টানাটানি। এইগুলির ব্যাপারে কি আসলে মানে চলতেই থাকবে? প্রায় দেখা যায় যে এমন সব মানে কথা বলছে যে কি 100 বছর চেষ্টা করলেও মানে গণভোট কেউ ঠেকাতে পারবে না, এই সমস্ত
কত রকম যে সব কথাবার্তার যে ধরন এবং ল্যাঙ্গুয়েজ, মুখের এবং বডি ল্যাঙ্গুয়েজ, এইটা করে কিন্তু মানুষের সমর্থন পাওয়া যাবে না। মানুষ যেভাবে নেবে সেটা আমি আর উচ্চারণ করলাম না। এটা সাময়িক একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে এগুলি যখন ভোতা হইতে থাকবে, ধার যখন কমে যাবে, তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আশা করি না, অবশ্যই আশা করি না এই ধরনের মানে বিপরীত কোনো জবাব খারাপ ভাবে কেউ দিক, কিন্তু সবাই মানে ধৈর্য সহ্য ক্ষমতা তো এক না। সেই জন্য আমি শঙ্কা করি যে আমাদের এই গণঅভ্যুত্থানের তরুণরা যাতে তাদের আবেগ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, বক্তব্য আরো শালীন করে, ভদ্র করে, নম্র করে, সেইটা দেখে যাতে মানুষ আকৃষ্ট হয়। তাদের ওই উদ্ধত আচরণ দেখে কেউ আকৃষ্ট হবে না, এটা হওয়ার কথাও না। আবার তারাও তো একদিন সিনিয়র হবে, তখন জুনিয়ররা করলে কেমন লাগবে, এই সমস্ত চিন্তা করে এই আচরণগুলি পরিবর্তন না করলে রাজনৈতিক সংস্কৃতিটা আমরা যেই শেখ হাসিনার বিরুদ্ধে বলতাম না যে শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, তার মুখের ভাষা খারাপ, রাজনীতিতে হিংসা, মানে অন্য পক্ষকে অশ্রদ্ধা করা, অসম্মান করা, এইটা তো একটা সিনিয়র ভার্সন ছিল শেখ হাসিনা। এখন জুনিয়র ভার্সনটা যদি রাজনীতিতে নিয়ে আসে তাহলে কি হবে? কষ্ট লাগলো ভিডিওটা দেখে দর্শক। চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো, এটি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আজকে তিনি দিয়েছেন। চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো নির্বাচনে। আমরা বুঝতে পারছি না আসলে যে কোন দিকে কে কি বলছে, কে কি যাচ্ছে, কে কোন দলের, কে কার কাছে ধর্ণা দিচ্ছে। শরীফ ভাই, আপনি নিশ্চয়ই। ধন্যবাদ। এটা যদি আত্ম উপলব্ধি হয়, এই যে স্টেটমেন্টটা, এটা যদি নৈতিক জায়গা থেকে হয় তাহলে ভালো, কিন্তু এটা যদি অভিমানের জায়গা থেকে হয়, শুধু তুমি আমি কোথায়, এই অনুভূতির থেকে হয়, তাহলে ভালো না। চাঁদাবাজের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে, শুধুমাত্র এখানে বিএনপির আলোচনাটা বেশি আসে। আমরাও তো এই শহরে থাকি, অনেকের সাথে চলি, পত্রপত্রিকায় কতগুলো খবর আসে। আপনি এনসিপির যেটা বললেন, আমি কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত এনসিপিকে পছন্দ করি। কেন? বাংলাদেশের তরুণরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যে তরুণদের বিসিএস এর পেছনে ছোটার কথা, অমুক জায়গায় যাওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি, তারা একটা দেশে রাজনীতিতে একটা নতুনত্ব নিয়ে আসবে, এই পরিকল্পনা থেকে, তারা এই আশাবাদ থেকে তারা একটা নতুন যাত্রা শুরু করেছে। কিন্তু আমি যেটা দেখি, শুরুতেই তারা কতগুলো বদ জিনের আসরে পড়েছে তাদের উপরে। বদ জিন, জি, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এদের গুরুর সংখ্যা কত আমি জানি না। এক একজন এক এক জায়গা থেকে এই প্ল্যাটফর্মটাকে তার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। আমি অবজারভার হিসাবে বলতে পারি যে এই সংগঠনটির নেতারা, যারা ফর্মাল লিডারশিপে যারা আছে, তাদের থেকে বাইরের অনেকেরই তাদের প্রতি প্রভাবটা বেশি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখেছি, আমি মানে ওই লাইভে এসে একজন আর একজনকে জিজ্ঞেস করছে যে তোমার কি বিদেশ থেকে, তুমি কি হাসনাত আব্দুল্লাহর সাথে কথা হয়েছে? তো আরেকজন বলছে যে হ্যাঁ হয়েছে, আজকে সকালেও কথা হলো, কিন্তু এই বিষয়ে কথা হয়নি। অর্থাৎ তারা হাসনাত আব্দুল্লাহদেরকে কন্ট্রোল করে। এবং আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি, এই যে বদ জিনের আসরের কারণে তারা কখনো কখনো সকালে এক ধরনের কথা বলে, বিকেলে এক ধরনের কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে এরা বিপ্লবী। মানে এই বদ জিনটা কোন মতাদর্শের? এদের এক একজনের এক এক ধরনের ধান্দা আছে। কারো কারো ধান্দা হচ্ছে দেশের মধ্যে সবসময় একটা গন্ডগোল লাখিয়ে রাখো। কারো কারো ধান্দা হচ্ছে যে অন্যদের থেকে ইন্ডিভিজুয়ালি আমার প্রভাব সরকারের প্রতি আছে, আমি চাইলে এটা করতে পারি, আমি সেইটা করতে পারি, এইটা এস্টাবলিশ করা। আবার কারো কারো ধান্দা আছে যে নির্বাচনটাকে যদি বাধাগ্রস্ত করা যায় তাহলে এর ভেতর থেকে সচিবালয়ে তো আমি প্রভাবটা খাটাতে পারবো। ইলেকশনটা হয়ে গেলে এমপির বাইরে এখন যে সচিবালয়ে ঢোকার যে পাস আছে, এই পাস বাতিল হয়ে যাবে, আমি তো ঢুকতে পারবো না। সুতরাং যদি একটা গন্ডগোল লেগে থাকে তাহলে বাজারে আমার দামটা যথার্থ থাকবে। আপনি খেয়াল করবেন যে কোরবানির সময় যেবার পশুর হাটে পশুর সাপ্লাইটা কম থাকে, ওই সময় অনেকেই শুনেছি যে বাড়ির থেকে ছোট গরুটা টেনে নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু ডিমান্ড সাপ্লাইয়ের একটা ভারসাম্যহীনতা আছে, ডিমান্ডটা দামটা বাড়ছে। আপনি কোনো দেশে বিপ্লবীরা প্রত্যেকটা বিষয়ে এইভাবে গলা উঁচিয়ে কথা বলে আপনি শুনেছেন? আপনি নেপালে দেখেন তো, গত কয়েকদিনে তাদের ওই লিডারশিপকে কেউ কে দেখছেন যে মিডিয়াতে এসে কথা বলছে? না। শ্রীলঙ্কায় যারা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা কি এসেছে? না। আজকে আমাদের এখানে আমি এদের মধ্যে গত এক বছরে আমি কোনো বিনয়ী একজন মানুষকেও দেখলাম না। প্রত্যেকের ভাষ্য হচ্ছে দেখিয়ে দিব, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো। তো এই জায়গাটায় জনগণের যে পালস, তারা একটা সহনশীল রাজনীতি চেয়েছে। জুলাই কিন্তু আপনাকে যতগুলো বিষয়ে
আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খেলা হবে, তার বিরুদ্ধে কিন্তু জুলাই জেগে উঠেছিল, ওই খেলা হবে তার বিরুদ্ধে। কিন্তু আপনি এখানে এসে কি দেখাচ্ছেন? আপনি কি বলছেন? আপনি যেটা করছেন সেটা বলছেন না, যেটা বলছেন সেটা করছেন না। টিএসসিতে হাজার হাজার মানুষ গলার চেন খুলে ভিখারিরা টাকা দিয়ে আসলো, তখন যে ঘটনাটি আপনি ঘটিয়েছেন, আপনার ইমেজ তো তখনই শেষ হয়ে গেছে। এবং গত 1 বছর তাদের যে প্ল্যানটা রয়েছে, আমার যেটা ধারণা, তারা সবসময় তাদের অবস্থানটা আমরা আশাহত হয়েছে এই কারণে, ওই যে প্রত্যাশা, সেই প্রত্যাশার থেকে তারা দূরে সরে গেছে। তার প্রমাণ ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে অবস্থানটা আপনি দেখছেন, ডাকসুতে তাদের ভোট কমেছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা প্যানেল পর্যন্ত দিতে পারছে না। তার অর্থ হলো মাত্র 1 বছরের মাথায় গণ অভ্যুত্থানের যে ব্যানারের সামনে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা তারুণ্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, রাইট? তারা তো ওই পরিচয় নিয়ে তরুণদের কাছে যাচ্ছে, ভোট দিচ্ছে না। যাদেরকে আমরা শুনেছি ছাত্রলীগের লুঙ্গির মধ্যে ছিল, তারা জিতে যাচ্ছে। কিন্তু যারা জীবন বাজি রেখে, হারুনদের ভয় উপেক্ষা করে, বিপ্লবদের ভয় উপেক্ষা করে যারা মানুষেরকে নেতৃত্ব দিল, তাদেরকে তরুণরা কেন প্রত্যাখ্যান করছে? কারণ হলো গত 1 বছরে তারা যে ধরনের কাজগুলো করেছে, মানুষকে ক্রমশই আশাহত করেছে। এখন তারা কি করছে? তারা লাশ বিক্রি করছে, শহীদের লাশ বিক্রি করছে, আপন ভাইয়ের লাশ বিক্রি করছে, এবং শুধুমাত্র এমপি হওয়ার আশায় অক্টোবরের 10 তারিখে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট দিয়েছে যে বিএনপির চাঁদাবাজির প্রত্যক্ষ ফলাফল হচ্ছে ডাকসুতে ছাত্রদলের পরাজয়, এখন এসে বলছে আমি ছোটবেলা থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালোবেসেছি, বাবার কাছে শুনেছি, এবং বলতে গিয়ে আবার ওই যে খালেদা জিয়ার জায়গায় শেখ হাসিনার নাম বলে ফেলছে। অর্থাৎ এই যে ইমোশনটা বিক্রি করে বাংলাদেশের মানুষ ইমোশন বিক্রিকে এখন আর পছন্দ করে না। কথায় কথায় আমি ছোট ভাই রাসেলকে হারিয়েছি, মনে আছে? সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মানবে না। এনসিপি এখন যে জায়গাটা এস্টাবলিশ করে ফেলেছে মানুষের কাছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিমের মিডিয়াতে তাদেরকে যথেষ্ট জায়গা দেন, কিন্তু গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখেন, তার কাছে জিজ্ঞেস করেন, সেই যে ইমেজ, সেই যে অনুভূতি, সেই জায়গা থেকে তারা অনেক দূরে সরে গেছে। কেন? শুধুমাত্র তাদের মতো একটা তরুণদের একটা শক্তির উত্থান এখানে প্রয়োজন থাকার পরেও তারা দূরে সরে গেছে। কেন? কারণ তারা মানুষের পালসটা বুঝতে পারে নাই। মানুষ তাদেরকে যেভাবে রেসপেক্টটা করেছিল, সম্মানটা করেছিল, সেই সম্মানের যথার্থ মূল্য তারা দেয়নি। তারা গত 1 বছর অনবরতভাবে তারা তাদের গলার স্বর চড়া করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে হুমকি দিয়ে যেটা করতে চেয়েছে, এবং নাটক করেছে, অভিনয় করেছে। আপনি দেখেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সকালে এক ধরনের কথা বলছে, বিকালে এক ধরনের কথা বলছে। তাদের দলের ভেতর থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসছে। আমরা শাহ মুয়াজ্জেমদের কাছ থেকে যে কথাগুলো শুনতাম, উবায়দুল কাদেরদের কাছ থেকে যে কথাগুলো শুনতাম, সেই একই ধরনের বক্তব্য তার কাছ থেকে শুনি। সকালে এক ধরনের, এবং এমন কোনো নেতা নাই যাকে তিনি আক্রমণ করছেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কি বলতে চান আপনারা কি বলবেন। হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যে বাকবিতণ্ড সৃষ্টি হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটের এই অনুষ্ঠানে, স্টেজে যেভাবে তর্কাতর্কি সৃষ্টি হলো, এটা নিয়ে আপনারা কি বলতে চান সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন। আপনাদের কি মনে হয় এখানে যেই কথা বলেছে সেই কথার প্রেক্ষিতে আপনারা কি মনে করেন যে হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছে তারা কি সঠিক কথা বলেছে, তারা ঠিক ছিল না বেঠিক ছিল? হাসনাতের কথায় আপনাদের কি মনে হয়? এবং এই বাকবিতণ্ডার কারণে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে।